তুমি ছাড়া ওখানে কে ছিল? ওখানে কে ছিল? হু ওয়াজ দেয়ার। ওখানে কে ছিল? হু ওয়াজ দেয়ার। তুমি ছাড়া, অ্যাপার্ট ফ্রম ইউ। তাহলে আমরা কি লিখবো? হু ওয়াজ দেয়ার অ্যাপার্ট ফ্রম ইউ। এই অ্যাপার্ট ফ্রম ইউ যদি তুমি আগে দাও, হু ওয়াজ দেয়ার অ্যাপার্ট ফ্রম ইউ, এই অ্যাপার্ট ফ্রমটা যদি তুমি আগে দাও, সেখানে কি হবে? আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রমের পর একটা কমা দিতে হবে। অ্যাপার্ট ফ্রম ইউ, এখানে একটা কমা দেবো। হু ওয়াজ, এখানে আরেকটা কথা বলতে পারি, অ্যাপার্ট ফ্রম ইউ হু ওয়াজ প্রেজেন্ট দেয়ার, উপস্থিত, PRESENT। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম ইউ হু ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে প্রশ্নবোধক চিহ্ন আসবে, এখানে প্রশ্ন। বোঝা গেল? এবার ধরো আজকাল কি হচ্ছে, আমরা আগে জিনিসপত্র কিনতাম, কিনে দেখতাম কি তার গায়ে যে ট্যাগটা লাগানো আছে, MRP লাগানো আছে, MRP থেকে আমরা দাম দিয়ে দিতাম। এখন কি করতে হয়, যে MRPটা থাকে, যদিও লেখা থাকে MRP ইনক্লুডিং GST, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে GST আমাদের দিতে হয়, বা কোনো কোনো জায়গায় GST ইনক্লুডেড থাকে না, ম্যাক্সিমাম রিটেল প্রাইসের সঙ্গে GSTটা যোগ করে দেওয়া হয়। তাহলে যদি এরকম হয়, MRPর সাথে তোমাকে অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়া বা অতিরিক্ত, ছাড়া বা অতিরিক্ত। MRPর সাথে তোমাকে 15% GSTও দিতে হবে, GSTও দিতে হবে। কি লিখবো? তোমাকে দিতে হবে, ইউ উইল হ্যাভ টু গিভ, অথবা ইউ উইল হ্যাভ টু পে। তোমাকে দিতে হবে, ইউ উইল হ্যাভ টু পে অথবা হ্যাভ টু গিভ। তাহলে 15% GST, you will have to pay। অতিরিক্ত, এখানে লিখি অতিরিক্ত, তাহলে you will have to pay extra extra 15% as GST। MRPর সাথে মানে MRPর ওপরে, তাহলে you will have to pay extra 15% GST over and above the MRP। ঠিক আছে, এইবার দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। এখানে হতে পারে, দেখো আমরা কিভাবে লিখতে পারি, 15% GST, 15% GST has to be paid, ঠিক আছে, has to be paid। এখানে তুমি আমি বলিনি, প্যাসিভে করেছি, 15% GST has to be paid apart from the MRP।
আমরা করি কি, যখন কথা বলি বাক্যগুলো বড় বাক্য করি না, ছোট বাক্য ব্যবহার করি, কিন্তু এমনভাবে বলি যেন তার অর্থটা বোঝা যায়। তাহলে 15% GST হ্যাজ টু বি পেইড অ্যাপার্ট ফ্রম দ্য এমআরপি। এইবার দেখো, অ্যাপার্ট ফ্রম দ্য এআরপি আমি ছাড়া বলেছি, অথবা আমরা কীভাবে বলতে পারি, এমআরপির সঙ্গে 15% GST দিতে হবে। সেখানে অ্যাপার্ট ফ্রম কী বলবো, অ্যালং উইথ, আমি যেটা পড়েছিলাম সেখানে আমরা লিখবো অ্যালং উইথ the MRP. এইটা আবার অন্যরকম ভাবে করা যেতে পারে। কিরকম ভাবে করা যেতে পারে, দেখো, এক্সট্রা 15% GST ইজ পেয়েবল, মানে দিতে হবে, হ্যাঁ দিতে হবে, ইজ পেয়েবল, extra 15% GST is payable along with along ঠিক আছে, এক্সট্রা 15% GST is payable along with the আবার এটা কি করতে পারি, এইটাকে বাদ দিলাম, অ্যাপার্ট ফ্রম দ্য MRP extra 15% GST is payable. বোঝা গেল? আরেকটা দেখা যাক, তোমরা হয়তো জানো না, যারা স্কুলে কলেজে পড়ো তাদের তো জানা নেই, আবার অনেকে জানতেও পারো। এই যে সরকারি চাকরি যারা করে তারা যে মাইনে পায়, মাইনেটার মধ্যে তোমাদের বেসিক বলে একটা টাকা থাকে, বেসিকের একটা পার্সেন্টেজ দিয়ে থাকে, একটা পার্সেন্টেজ থাকে হাউস রেন্ট, এরকম দেওয়া থাকে। এবার সরকারি কর্মচারীরা তুমি এখন সবে চাকরিতে ঢুকতে যাচ্ছ, তুমি কত মাইনা পাবে সেখানে তোমাকে বলা হলো যে তোমার বেসিক এত, তার সঙ্গে এছাড়াও এত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে, এত পার্সেন্ট হাউস রেন্ট দেওয়া হবে। আমি বেসিকটা ছেড়েই দিলাম, তাহলে যদি বলি তুমি ডিএ ছাড়াও 15% হাউস রেন্ট পাবে। আবার সে একই কথা প্যাসিভে করব, একটা বিবৃতি দিচ্ছি, সেক্ষেত্রে প্যাসিভ করা হয়, তাহলে তুমি পাবে মানে তোমাকে দেওয়া হবে, ইউ উইল বি পেইড, ঠিক আছে? তাহলে তোমাকে দেওয়া হবে, ইউ উইল বি পেইড 15% house rent apart from একটা পার্সেন্টেজ দিয়ে যদি বলি, এখানে ধরো 30% দিয়ে বললাম, অ্যাপার্ট ফ্রম 30% দিয়ে, ঠিক আছে? এইবার দেখো, তুমি 30% দিয়ে ছাড়া 15% হাউস রেন্ট পাবে, ইউ উইল বি পেড 15% হাউস রেন্ট অ্যাপার্ট ফ্রম 30% দিয়ে। এই পার্সেন্টেজটা কার? বেসিকের। তাহলে দেখো, বেসিক ছাড়াও বা বেসিকের সাথে মূল বেতন, বেসিক মানে মূল বেতন, মূল বেতনের সাথে সাথে তুমি 30% দিয়ে ছাড়াও 15% হাউস রেন্ট পাবে, ঠিক আছে? এবার কি হবে,
আবার সে আগের প্রিপোজিশনাল ফ্রেজ এটাকে ব্যবহার করতে পারি, along with the basic। এইবার দেখো বেসিক কত বেসিক সেটা যদি আমরা বলে দেই, কত টাকা বেসিক। ধরো বললাম তোমাকে 10,000 টাকা, 10,000 টাকা মূল বেতনের সাথে সাথে, তাহলে আমরা লিখবো along with the basic of rupees 10,000। এবারে ওইটা ছোট হয়ে যাবে, you will be paid 15% house rent apart from 13% DA। বোঝা গেছে? এবার আরেকটা দেখা যাক, as a result। as a result, ফলস্বরূপ, as a result, as a result, as a result, ফলস্বরূপ, ঠিক আছে? পড়াশোনা গাফিলতির জন্যই তোমাকে পরীক্ষায় ফেল করতে হয়েছিল। পড়াশোনার গাফিলতির জন্যই তোমাকে পরীক্ষায় ফেল করতে হয়েছিল। সাবজেক্টকে তুমি, ভার্ব কোনটা? ফেল করতে হয়েছিল, ইউ হ্যাড টু ফেল। এইবার কিসের জন্য? পড়াশোনায় গাফিলতির জন্য। এটাকে আগে দিয়ে দাও, অ্যাজ এ রেজাল্ট অফ, ফলস্বরূপ, পড়াশোনার গাফিলতির জন্যই, মানে গাফিলতির ফলস্বরূপ তোমাকে পরীক্ষায় ফেল করতে হয়েছিল। তাহলে আমরা কী বলবো? as a result of your negligence, as a result of your negligence, comma, you had to fail, তোমাকে পরীক্ষা ফেল করতে হয়েছিল, you had to fail in the examination। বুঝা গেল? as a result of your negligence। এইবার দেখো নেগলিজেন্স তুমি এখানে যদি বলো তাহলে শুনতে ভালো লাগবে, as a result